নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা নিয়মিত ডাকবাংলা.com অনুসরণ করেন তারা জানেনই দূরপাল্লা কী বা কেন। যারা করেন না তাদের জন্য প্রত্যেকবার আমি দূরপাল্লার গোড়ায় দুটো কথা বলে নিই যে দূরপাল্লা হচ্ছে সেই বিভাগ যেখানে আমি আমার কাজের সূত্রে হোক বা শখের সূত্রে হোক বেড়ানোর নানান অভিজ্ঞতা ছবি সহ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিই। তাতে কি হয়, স্মৃতিটাও একটু ঝালিয়ে নেওয়া হয়, আর কোথাও একটা সেই সমস্ত অভিজ্ঞতার দলিল থেকে যায় ছবি সহ। হয়তো কোনো দিন ভবিষ্যতে যখন এই স্মৃতিগুলো একটু আবছা হয়ে আসবে তখন দূরপাল্লার এই পর্বগুলো আমার নিজেরই দেখতে ভালো লাগবে। মনে পড়ে যাবে কোথায় কোথায় গেছি আর কি কি দেখেছি, কেমন সব অভিজ্ঞতা হয়েছে। আজকে বলবো এমন একটা শহরের কথা যে শহরে আমি সেই 2006 থেকে যাচ্ছি, কিন্তু প্রতিবারই শহরটাকে নতুন করে আবিষ্কার করছি। সেটা হলো শিকাগো। বহু প্রাচীন শহর, এবং আপনারা প্রত্যেকেই জানেন, বাঙালি মাত্রেই জানেন যে স্বামীজি শিকাগোয় গিয়ে বক্তৃতা করে আসবার পর বাঙালিদের সঙ্গে তো বটেই, ভারতীয়দের সঙ্গে শিকাগো শহরের একটা অন্য রকমের টান বা যোগ তৈরি হয়েছে। সেই যোগ এখনও আছে। শিকাগোতে এর আগে যতবার গেছি অনুষ্ঠান করেছি, কখনো উন্মেষের ডাকে, কখনো BAGCর ডাকে, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো। এবারেও আমার আর দুর্বার যে মার্কিন সফর ছিল, সেখানে আমার একার একটি অনুষ্ঠান ছিল শিকাগো শহরে, সেটিও এই BAGCর আয়োজিত। প্রথমে তো বলি যে অক্টোবর মাসে আমার যাওয়ার কথা ছিল এবং অসুস্থ হয়ে পড়ায় সেই সফর বাতিল করতে হয়। কিন্তু তা সত্ত্বেও আমার যারা আয়োজক, তারা আয়োজক পরে, বন্ধু আগে, সেই কারণে তারা এমন ব্যবস্থা করেছিলেন যে যেন আমি পরেও সেই অনুষ্ঠানে গিয়ে যোগদান করতে পারি। এবং শেষমেশ এই গত মে মাসে আমরা দুজন মিলে মার্কিন যাত্রা করতে পারলাম। তো শিকাগোয় পৌঁছেছিলাম একটা রবিবার সকালবেলা, এবং সেই একটা দিনই হাতে ছিল। যা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো বিদেশের অনুষ্ঠানে গেলে কেবল সপ্তাহান্ততেই অনুষ্ঠানগুলো হয়, তো শুক্র শনি রবিবার, শনি রবিবার, শুক্র রবি, ফলে কোনো শহরেই বেশি দিন থাকা হয় না বা বেশিক্ষণ থাকা হয় না। তো আমি শিকাগো পৌঁছলাম ন্যাশভিল থেকে। শনিবার ন্যাশভিলে আমার আর দুর্বার অনুষ্ঠান ছিল। শিকাগোয় আমি পৌঁছলাম রবিবার দিন, এবং রবিবার দিনই সন্ধেবেলা বঙ্গভবনে আমার অনুষ্ঠান। সোমবার সকালেই আবার নিউ জার্সি ফিরে যাওয়া। ফলে বুঝতেই পারছেন যে হাতে একেবারে সময় কিছু নেই। আমি এর আগেও শিকাগোয় আমাদের এক পরম বন্ধু আছেন, রঞ্জিতা চট্টোপাধ্যায়। তিনি নিজে সুলেখক, সম্পাদক, একজন সাহিত্য মনস্ক মানুষ এবং শিক্ষকও বটে। তো তাঁর আতিথেয়তায় এর আগেও আমি থেকেছি, তাঁদের বাড়িতেই থেকেছি, তাঁর পরিচালনায় অনুষ্ঠানও করেছি। কিন্তু রঞ্জিতাদির যিনি সহধর্মী সৌমেনদা, তার সঙ্গে আমার সাক্ষাৎ আলাপ হয়নি তখনও, কারণ তিনি কর্মসূত্রে অন্য জায়গায় ছিলেন। এইবারে শিকাগো যখন সকালবেলা নামলাম, রঞ্জিতাদি সৌমেনদা একসঙ্গে আমাকে নিতে এলেন এয়ারপোর্টে। ওহেয়ার থেকে আমরা বেরোলাম এবং দেখলাম সৌমেনদা আমার থেকে বয়সে বড় হয়ে, আমার থেকে বয়সে প্রায় 20 বছর ছোট একজন তরুণের মতো তাঁর হাবভাব। শুনলাম তিনি ট্রেক করতে ভালোবাসেন, মাঝে মধ্যেই ছুটি নিয়ে পাহাড়ে বেরিয়ে পড়েন। এবং এও শুনলাম, ওই গাড়িতে উঠতে উঠতেই শুনে ফেললাম যে এই সামনেই কয়েক মাসের মধ্যে তারা চীন এবং তিব্বত হয়ে কৈলাস যাত্রা করছেন। তো ফলে শারীরিক এবং মানসিকভাবে খুব স্বতঃস্ফূর্ত তরুণ একজন মানুষের সঙ্গে আলাপ হলো, যার নাম সৌমেন। বিকেলে আমাদের অনুষ্ঠান বঙ্গভবনে। রবিবার, পরদিন সকলের কাজকর্ম আছে, কিন্তু আমি দেখে খুব অবাক হলাম এবং তৃপ্তও হলাম যে বঙ্গভবন কানায় কানায় পূর্ণ। রঞ্জিতাদি সঞ্চালনায় ছিলেন, রঞ্জিতাদি প্রশ্ন করছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করছিলাম তার যথাযথ উত্তর দিতে পারি কিনা। এবং আমাকে অবাক করে দর্শক আসন থেকে বা শ্রোতার আসন থেকেও এত চমৎকার সমস্ত প্রশ্ন এবং মন্তব্য এলো যে গোটা অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে শেষ হলো।
এইবার যেটা মজার কথা বলবার, যেটা বলবার জন্য, যে স্মৃতিটা আরো বেশি করে ভাগ করে নেওয়ার জন্য এবারের দূরপাল্লা, সেটা হলো সকাল থেকেই সৌমেনদা খুব আক্ষেপ করছিলেন যে তুমি মোটে একদিনের জন্য এলে, আমার এটা ভাবতে খারাপ লাগছে যে তুমি আসবে, আমাদের বাড়িতে থাকবে, বঙ্গভবনে অনুষ্ঠান করবে, আবার পরদিন সকালে ফ্লাইট ধরে নিউ জার্সি চলে যাবে। শিকাগোয় এক সন্ধ্যের জন্য এলেও কারোর শহরে যাওয়া উচিত, ডাউন টাউনে যাওয়া উচিত। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমি আপাদমস্তক একজন শহুরে নাগরিক মানুষ। শহরের বাইরে বেশিক্ষণ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি বেশিক্ষণ প্রকৃতির সৌন্দর্যের মধ্যে স্বস্তি বোধ করি না, যতক্ষণ না আমার চারপাশ দিয়ে হুশাস করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, লম্বা লম্বা বাড়িরা দাঁড়িয়ে আছে, ট্রাফিকের আলোতে মানুষ আটকে আছেন, চারপাশে বাজার, দোকান, পানশালা, রেস্তোরাঁ এবং মানুষ হই হই করছেন, ততক্ষণ আমার ভালো লাগে না। তো রঞ্জিতাদি প্রথম থেকেই বলছিলেন যে দেখো সৌমেন, আজকে কি আরও পারবে, এরকম এত দূর থেকে যাত্রা করে এসছে, আবার কালকে এত বড় একটা সফর আছে, আজকে অনুষ্ঠান করে বরং ফিরে যাক। সৌমেনদা নাছোড় বললেন যত রাতই হোক, ওকে আমি একবার ডাউন টাউন নিয়ে যাবো। আমার খুব ভাল লাগলো সৌমেনদার এই উদ্যোগ, উদ্যম, উৎসাহ তিনটেই দেখে, কারণ তাঁরই তো খাটনি বাড়বে আমাকে অত রাতে ডাউন টাউনে নিয়ে যেতে। তো তিনি বললেন শোনো, অনুষ্ঠান শেষ করেই কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, সেলফি টেলফি যা তোলার তাড়াতাড়ি তুলে নেবে, সকলের সঙ্গে কথা বলে নেবে। আমি ডাউন টাউনে 9টার সময় একটা রেস্তোপাব বুক করেছি, একটা ইটালিয়ান রেস্তোরাঁ, সেটা 11টা অবধি খোলা থাকে, আমরা দুজনে মিলে সেই রেস্তোরাঁয় যাব। তো অনুষ্ঠান তো শেষ হলো। রঞ্জিতাদি সেদিন ক্লান্ত ছিলেন এবং রঞ্জিতাদিকে পরদিন খুব ভোরবেলায় স্কুলে যেতে হবে, ফলে তিনি আর শহরে যাওয়ার মতো পরিসর তার কাছে নেই। আমি আর সৌমেনদা গাড়ি করে রওনা হলাম, শুধু এই দুজন। এবং গাড়িতে যেতে যেতে ওর কথা শুনতে শুনতে মনে হলো যে এই মানুষটির সঙ্গে কেন আমার আগে আলাপ হলো না। কি নীরবে তিনি মানুষের জন্য, নানান প্রান্তের মানুষের জন্য, পৃথিবীর নানান প্রান্তের মানুষের জন্য নীরবে নানান কাজ করে চলেছেন। এবং সে মানুষের দেশ না দেখে, ধর্ম না দেখে, বয়স না দেখে, লিঙ্গ না দেখে, জাত না দেখে, কেবল তার অবস্থা দেখে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সারা পৃথিবী থেকে মানুষদের তিনি সাহায্য করছেন। এই মন বেশি মানুষের থাকে না, সৌমেনদা সেটা আছে দেখে আমার ওই প্রথম দিন মানুষের প্রতি শ্রদ্ধা জন্মাতে খুব বেশি সময় লাগে না, তার প্রতি আমার শ্রদ্ধায় মন ভরে উঠল। আমরা শিকাগো ডাউন টাউনে গেলাম। আমি জিজ্ঞেস করলাম রেস্তোরাঁয় কখন যাবো। উনি বললেন দাঁড়াও, রেস্তোরাঁয় তো 9টায় বুকিং, এখন 9:45 বাজে, চলো তোমাকে একটা জায়গা ঘুরিয়ে আনি। গাড়িটা সেদিন রোববার বলেই বেশি মানুষ রাত্রে শহরের, এই রাত 9:45 লেক মিশিগানের একদম ধারে এসে গাড়িটা সৌমেনদা পার্ক করলেন। আমরা নামলাম। আমি স্তব্ধবাক হয়ে গেলাম। আমার চোখের সামনে তখন টলটল করছে লেক মিশিগান, এবং তার অন্য প্রান্তে যে সমস্ত ঝলমলে হাই রাইজ দাঁড়িয়ে আছে, তাদের টিমটিমে আলোর ছায়া মিশিগানের টলটলে জলে ঝলমল করে ভাসছে, যেন কেউ আলোর প্রদীপ ভাসিয়েছে সেখানে। বেশ ঠান্ডা। আমি একটু যা কিছু পারি জড়িয়ে নিলাম। সৌমেনদা আর আমি চুপ করে লেক মিশিগানের ধারে এসে দাঁড়ালাম। এর আগে আপনাদের বলেওছি হয়তো, 101 তলার রেস্তোরাঁয় বসে লেক মিশিগানের দিকে উপর থেকে নিচে তাকিয়েছি, বা ড্রাইভ করে বেরিয়ে গেছি, কখনো লেক মিশিগানের জলের ধারে এসে দাঁড়ানো হয়নি। সে যে কি শান্তির একটা ঠান্ডা বাতাস। অনেকক্ষণ চুপ করে সেই আলোর শোভা জলে ভাসতে দেখলাম। আমি আর সৌমেনদা একটা ছবি তুললাম, যদিও ওই রকম সৌন্দর্যের সামনে এসে ছবি তুলতে প্রায় ভুলেই যেতে হয়, কিন্তু কি করব, দূরপাল্লায় আপনাদের সঙ্গে স্মৃতি ভাগ করে নেব কথা দিয়েছি, তাই ছবি কয়েকটা তুললাম। তারপর সেখান থেকে কয়েক ব্লক দূরে আমরা ইতালিয়ান রেস্তোরাঁয় ঢুকলাম। একটুখানি পানভোজন হলো, অনেক আড্ডা হলো। সৌমেনদা আর আমার এক সন্ধে এমন একটা বন্ধুত্ব তৈরি হলো যা আশা করি এক জীবন থাকবে। আমি সৌমেনদার কাছে, রঞ্জিতাদির কাছে ঋণী আমাকে এমন একটা দিন এবং সন্ধে উপহার দেওয়ার জন্য, যেটা আমি কখনো ভুলব না। এবং আজও চোখ বন্ধ করলে আমি লেক মিশিগানের সেই টলটলে ঝলমলে জলের ছবি মাথার মধ্যে দেখতে পাই, চিরকাল পাবো। খুব ভালো থেকো রঞ্জিতাদি, সৌমেনদা। আমার এই অভিজ্ঞতা হতো না তোমরা না থাকলে। আর আপনারা যারা দূরপাল্লা দেখছেন ডাকবাংলা.com-এর পাতায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে।